সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আয়ের নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আমি সৌমিক আহমেদ। আমাদের নিয়মিত আয়োজন প্রবাসের কথা অনুষ্ঠানের মাধ্যমে আমরা বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটির নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। দর্শক, তথ্য প্রযুক্তির এই যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হয়ে উঠেছে সামনের দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো সেই চ্যালেঞ্জ বিষয়ে আমরা অতীতেও বিভিন্ন প্রযুক্তিবিদের সঙ্গে এই স্টুডিওতে কথা বলেছি। আজ আমাদের সঙ্গে এই বিষয়ে কথা বলার জন্য উপস্থিত রয়েছেন একজন বাংলাদেশি উদ্যোক্তা এবং একজন প্রযুক্তিবিদ, জনাব অমিত বিশ্বাস। জনাব অমিত বিশ্বাস, আপনাকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে এবং চ্যানেল আয়ের দর্শকদের জন্য ধন্যবাদ। শুরুতেই জানতে চাইবো যে একজন বাংলাদেশি শিক্ষার্থী হিসেবে বাংলাদেশে এসে আপনি কী ধরনের চ্যালেঞ্জে পড়েছিলেন এবং কিভাবে মোকাবেলা করে আজকের এই অবস্থানে আপনি এসেছেন? শুরুতে যখন এসেছিলাম তখন স্টুডেন্ট হিসেবে বাংলাদেশ থেকে যখন আসি তখন তো আমাদের এখন আধুনিক যুগে যেই রিসোর্সগুলো সেগুলো আমাদের ছিল না। কিছুটা ছিল, বাট আমি তখন অত প্রিপারেশনও ছিল না। বাট ইউএসএতে আসার পর আমি ব্যাচেলার প্রোগ্রামে আসি এবং প্রথম আমি ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটিতে আমার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আমার ছিল। তারপর পরবর্তীতে অনেক পড়াশোনা প্লাস কাজের পাশাপাশি ল্যাব এবং অ্যাসাইনমেন্ট এগুলো তো থাকেই। সো অনেক আর কি হার্ডওয়ার্ক এবং পরিশ্রম যাইতো। আর অনেক সময় ওভারটাইম কাজ করছি রাতের দিকে। পরবর্তীতে আমি ইউনিভার্সিটি আমার ট্রান্সফার করে ফেলি। আমি নর্দার্ন অ্যারিজোনা ইউনিভার্সিটি থেকে আমার ব্যাচেলার সম্পন্ন হয়। এর পরবর্তী ধাপগুলো আপনি আমাজন, গুগল এবং মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানে কাজ করেছেন। তো এই যে শিক্ষা জীবনের পাশাপাশি আপনি কর্মজীবনে ঢুকে গিয়েছিলেন, তো সেটা কিভাবে নিজেকে প্রস্তুত করেছেন? ওই সুযোগটা আসে আর কি একটু পরে। আমি আসার অলমোস্ট 7-8 ইয়ার্স পরে। বাট আমার প্রথম কর্পোরেট জব ছিল ব্যাংক অফ আমেরিকাতে এজ এ সিনিয়র অ্যাপ্লিকেশন আর্কিটেক্ট। আমি মোবাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে খুব ইন্টারেস্টেড ছিলাম। আমি সবসময় প্র্যাকটিস করতাম এবং আমি কম্পিটিটিভ প্রোগ্রামিং প্র্যাকটিস করা শুরু করছি বাংলাদেশ থেকেই 2011-12 এরকম টাইমে আমি কম্পিটিটিভ প্রোগ্রামিং প্র্যাকটিস করতাম। বাট ওটা আমার এখানেও আসার পরেও ছিল, কষ্ট হইতো, আমি অত প্র্যাকটিস করতে পারতাম না অলওয়েজ। বাট ব্যাংক অফ আমেরিকার একটা সুযোগ আসে, ওখানে তারা কাইন্ড অফ ইন্টারভিউর একটা সুযোগ আসে। তো ওখানে আমি পরীক্ষা দিই এবং ওখানে বেশ কিছু ক্যান্ডিডেটের মধ্যে আমি প্রবলেম সলভিং করে আর কি ওখানে ফার্স্ট র্যাঙ্ক অর্জন করি। অন্য বিষয়ে যেতে চাইবো যে কয়েনবেস আপনার যে সহপে আছে সেখানে 1.5 মিলিয়নের একটি বিনিয়োগ করেছে। তো একজন বাংলাদেশি হিসেবে আপনার এরকম একটা বিনিয়োগ উদ্যোক্তা হিসেবে আপনি কিভাবে মূল্যায়ন করবেন বিষয়টা? এটা খুবই এক্সাইটিং একটা ব্যাপার আমার জন্য। আর বাংলাদেশি হিসেবে এটা অবশ্যই বলবো যে এটা একটা কাইন্ড অফ আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার যে ব্যাপারটা। সো আমি তো যেখানেই যাব কিংবা যেখানেই যাই না কেন সেখানে দ্য ফার্স্ট থিং কেম আউট লাইক, ওকে, হোয়ার আর ইউ ফ্রম? সো আই এম ফ্রম বাংলাদেশ. It's feel proud. Definitely it's a proud thing for me and for my friends, family. আর আমি অলসো বলতে চাই যে ইয়াং জেনারেশন যারা আছে তারাও এটাতে ইন্সপায়ার হবে। কারণ উদ্যোক্তা হিসেবে এই জার্নিটা খুবই কমপ্লিকেটেড এবং খুবই লং টার্ম। আমি যখন শুরু করছি স্টার্ট আপ নিয়ে কাজ করা, আমি শুরু করছি 2015 সালে এপ্রিল থেকে। সো আমি কখনো এটা হাল ছাড়ি নাই। মোর দেন 10 ইয়ার্স। এবং আমার যিনি কো-ফাউন্ডার আছে, যে ভদ্রলোক, আমেরিকান এক ভদ্রলোক, তিনিও মোটামুটি 11 ইয়ার্স তারা সে করছে বিভিন্নভাবে। এবং দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্ট ইজ লাইক ইউ হ্যাভ টু হ্যাভ ফ্রিডম অফ ফেলিং মাইন্ডসেট। ইউ ক্যানট স্টপ। তোমাকে যেতে হবে, তুমি জেনে রাখবা তুমি ফেল করবা। তোমার সামনের যাত্রাগুলোতে এটা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই যে তুমি পাস করে যাবা কিংবা তোমাকে। সো আমি 200+ ভিসি মিটিং করছি এবং এভরি টাইম আমি রিজেক্টেড।
তো জবের ক্ষেত্রেও তাই একই রকম। তো আমার ইনিশিয়াল কর্পোরেট জবে যদি আমি চলে যাই ওই কথাতে আরেকবার বলে, সেটা হচ্ছে যে মাল্টিপল ইন্টারভিউ আই হ্যাড টু অ্যাটেন্ড অ্যান্ড আই ফেল্ড মোর দ্যান 20 টাইমস। এবং আর এই উদ্যোক্তা হিসেবে এই ব্যাপারটা, এটাতে বিনিয়োগ পাওয়ার ব্যাপারটা, এটা খুবই লং টার্ম। আপনাকে প্রোটোটাইপ বানাইতে হবে, প্রোডাক্ট নলেজ থাকতে হবে, শুধু ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা না। অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমরা অনেক সময় টেকনিক্যাল ব্যাপারে চিন্তা করি যে আমি টেকনিক্যালি আমরা প্রোডাক্টটা বানিয়ে ফেলবো, তারপর আমরা মার্কেটে নিয়ে যাব, আমরা নিজেদের আইডিয়াটা অ্যাডপ্ট করানোর চেষ্টা করি, ইউজারদেরকে ফিট করানোর চেষ্টা করি। বাট আমার কাছে এই যাত্রাতে মনে হয়েছে, এটা আমারও আইডিয়া ছিল ইনিশিয়ালি, বাট এবার আমার যেটা মনে হয়েছে যে লাস্ট 1.5 ইয়ারে আমরা আসলে একটু রিভার্স গেম খেলছি। মানে আমরা ওয়াটার টেস্ট করে গেছি। সো ওয়াটার টেস্ট বলতে আমরা দেখতেছি মার্কেটে এই ধরনের টপিকটা আসতেছে, আমরা ওই ধরনের টপিক নিয়ে লেখালেখি শুরু করছি এবং ওই টপিক নিয়ে ওই ধরনের ইন্টারেস্টের যারা ভিসি, যারা ভেঞ্চার ক্যাপিটালিস্ট, যারা কিনা বিনিয়োগ করে, তাদেরকে আমরা দেখাইতাম যে তুমি কি, কিংবা আপনারা কি এই ধরনের ইয়েতে ইন্টারেস্টেড কিনা। তখন তো বলতো হ্যাঁ আমি ইন্টারেস্টেড, তাহলে চলো ওয়াই নট উই হ্যাভ এ কাপ অফ কফি টুগেদার অর লেটস সিট ইন এ জুম মিটিং, আমরা একটা 30 মিনিটসে কুইক কথা বলি। তো তখন আমরা আমাদের পিচ করতাম। তো এইরকম জায়গা থেকে তখন তারা অনেক সময় কোল্ড হয়ে যেত, কখনো ইনভেস্টর ওয়ার্ম থাকতো। তারপর আর ইনভেস্টমেন্ট পাওয়ার ব্যাপারটা, এটা নট জাস্ট ওয়ান মানে ইন্টারভিউ, ইট কুড বি 5, 10 or 6, it could be 2, রাইট? সো আমি যেটা আমাদের সোহপের জন্য যেটা আমি এবং আমার কোফাউন্ডার যে ইনভেস্টমেন্টটা পেয়েছি, সেটা আমাদের ফাইনাল রাউন্ড ইন্টারভিউ ছিল 6টা রাউন্ড ইন্টারভিউ ছিল এবং ফাইনাল রাউন্ডে, এবং তারা শুধু একটা ইঞ্জিনিয়ারিং ব্যাপারে তারা চেক করবে। ফার্স্ট তারা প্রশ্ন হচ্ছে যে তুমি কিভাবে তোমার কোফাউন্ডারকে চেনো, তোমাদের রিলেশনটা কেমন, কোথায় থেকে তোমরা পরিচয় হয়েছো, এটা ভেরি ইম্পর্ট্যান্ট। তারপর আরও অনেক ধরনের বায়োগ্রাফিক্যাল প্রশ্ন, ডেমোগ্রাফিক, একাডেমিক, ক্যারিয়ার, পোর্টফোলিও। তারা আমার লিঙ্কডইন প্রোফাইল মনে হয় মোর দ্যান 20 টাইমস কি 30 টাইমস তারা ভিজিট করছে, এবং তাদের টিম আছে এবং ডিফারেন্ট টিম, তারা ডিফারেন্ট জিনিসগুলো রীতিমতো আপনাদের দুজনকে নিয়ে রিসার্চ করছে, তারপর তারা এই বিষয়ে হ্যাঁ, এবং ডিফারেন্ট টিম তারা বিভিন্ন সময় বিভিন্ন টপিকে তারা মিটিংয়ে ডাকতো, কখনো লিডারশিপ নিয়ে ডাকতো, কখনো ইঞ্জিনিয়ারিং পারপাসে। তখন আমি বেশি অ্যান্সার করতাম, বিজনেস পার্সপেক্টিভের অ্যান্সারগুলো আমার কোফাউন্ডার করতো। বাট তারা বোথ পার্টিসই মানে দুইজনেই কোফাউন্ডারের মোটামুটি ইয়ে থাকতে হবে। বাট টেকনিক্যাল কোফাউন্ডার মানে আমি অ্যাজ এ টেকনিক্যাল কোফাউন্ডার আমার মানে চ্যালেঞ্জেসগুলো আমার কাছে মনে হয়েছে যে আমার কোফাউন্ডারের হয়তো মনে হতে পারে তার চ্যালেঞ্জের বেশি, বাট আমার সাইডে আমার মনে হয়েছে যে আমার অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে, কারণ টেকনিক্যালি অ্যান্সার করছি প্লাস বিজনেস অ্যান্সার করছি, সাথে সাথে তাদের আরও ইন্টারপার্সোনাল স্কিল, পার্সোনালিটি, রিলায়েবিলিটি, তারা যে কোনো কাউকে টাকা দিবে না, আবার টাকা দিলেই যে সে প্রপারলি ইউটিলাইজ। আর একটা বিষয় হচ্ছে টপ গান মুভির যে ডায়লগটা আমি সবাইকে সবসময় বলি যে ইটস নট অ্যাবাউট প্লেন, ইটস অ্যাবাউট পাইলট। সো দে ওয়ান্ট টু সি হু ইজ দ্য পাইলট বিহাইন্ড দ্য প্লেন। ধন্যবাদ জনাব অমিত বিশ্বাস। এই এজেন্ট পেমেন্ট প্রোটোকল যে সহপে, এটা নিয়ে একটু বলতে চাই। এই প্রযুক্তিটা কি এবং এটা কি বর্তমান না নিয়ার ফিউচারের প্রযুক্তি, একটু বলবেন যদি। সো এজেন্ট পেমেন্ট প্রোটোকল এটা আমরা তৈরি করছি ফিউচারিস্টিক পেমেন্ট ইকোসিস্টেম, যেটা কিনা আমাদের এক্সিস্টিং লেগেসি যে ফাইন্যান্সিয়াল রেইল যেটা আছে পেমেন্ট সিস্টেম, যেটা আমরা ফিয়াত কারেন্সিতে করি, আমরা একটা পেমেন্ট টার্মিনাল থাকে, আমরা কার্ড ইউজ করি সেখানে। তো এখানে সেটেলমেন্টের ব্যাপার আছে, ব্যাংক এখানে 2 থেকে 3 বিজনেস ডেজ লাগে সেটেলমেন্ট হইতে। মার্চেন্ট এটাকে মেবি 2.5% মার্চেন্ট ফিচার চলে যায়। সো আমরা এটা চিন্তা করছি দুইটা জিনিসের উপর। আমাদের এটা অন চেন, এটা একটা ব্লক চেন ইঞ্জিনিয়ারিং, এবং এটার সাথে সাথে এটা মানে এজেন্ট পেমেন্টের কথা যেটা বলতেছি। সো এজেন্ট পেমেন্ট কথা চলে আসলে এআই এর কথা চলে আসে। সো এআই এজেন্ট কি কাজ করে? এআই এজেন্টের কাজ হচ্ছে অটোনোমাস করা, অটোমেটিক মানে জিনিসটা হবে। সো মানে জিনিসটা এমন যে একটা সময় আসবে আমাদের সময় খুব কম থাকবে হাতে, অলরেডি আমরা ওই রকম একটা ইরাতে বাস করতেছি। তো আমরা যেমন সিরিতে বলি যে হেই সিরি ডু দিস থিংস ফর মি, অর ক্যালেন্ডারে আমরা ভয়েস কমান্ড দিই। সো এজেন্ট পেমেন্টের এই ব্যাপারটা, এটা হয়তো আমাদের ফিউচার প্ল্যান যে আমরা এটাকে ভয়েস কমান্ডে নিয়ে চলে আসবো।
যে পিপল ভয়েস দিবে, ইউজার কনজিউমার ভয়েসে কথা বলবে এবং প্রত্যেকটা কনজিউমারের তার নিজস্ব একটা এজেন্ট স্পিন আপ হবে আমাদের সিস্টেমে, এবং সেই এজেন্টকে আমরা KYA করে ফেলবো এবং তারপরে সেটার যেই পলিসি রেজুলেশনসগুলো, কারণ ব্লক চেইনে কাজ করতে হলে আবার যে কোনো কারেন্সি রিলেটেড প্রোটোকল ডিজাইন করতে হলে ইউএসএতে বেশ কিছু পলিসির ব্যাপার আছে, গভর্নেন্স, কমপ্লায়েন্স, স্যাংশনস, অডিট। হ্যাঁ, তো ব্লক চেইনে এটা আরও বেশি, কারণ ব্লক চেইনের ব্যাপারটা হচ্ছে যে ওয়ালেট থেকে আরেকটা ওয়ালেটে যদি কেউ টাকা পাঠিয়ে দেয় এটা মাইক্রো সেকেন্ডে চলে যাবে এবং সেটাকে ব্যাক করানো যাবে না। সো এই ব্যাপারগুলো খুবই ইন্টারেস্টিং, আবার খুব রিস্কিও বটে, রাইট? তো ওই জায়গাগুলো আমাদের বেশ চ্যালেঞ্জ আছে, বাট এটা একটা খুবই ইন্টারেস্টিং এবং ফিউচারিস্টিক একটা টেকনোলজি, যেটা কিনা হিউম্যান উইল হ্যাভ এন এজেন্ট অ্যান্ড এজেন্ট উইল পে অন বিহাফ অফ ইউ অ্যান্ড হিউম্যান জাস্ট উইল সিট অ্যান্ড সি দ্য গেম। খুবই চমৎকার। একটু পরবর্তী প্রশ্নে যেতে চাইবো, আপনার AI রিলেটেড যে প্রযুক্তি আবিষ্কার তার হাত ধরেই, যে AI প্রযুক্তি আসলে কোন দিকে যাচ্ছে, বাংলাদেশ কিংবা আমাদের যুক্তরাষ্ট্রে যারা বাংলাদেশের পরবর্তী প্রজন্ম আছে তারা কিভাবে নিজেকে প্রস্তুত করবে, কী ধরনের জবগুলো মার্কেট থেকে হারিয়ে যেতে পারে, কী ধরনের জবগুলোর আবার উদ্ভব হবে, সেই বিষয়ে যদি একটু ধারণা দিতেন। আমি একটু সংক্ষেপে বলতে চাই যে AI এর ব্যবহারের অনেকগুলো লেয়ার আছে। সো কয়েকটা লেয়ারের মধ্যে ফার্স্ট লেয়ার যেটা আমরা সাধারণত প্রম্পট করতেছি, মানে প্রম্পট বলতে আমরা একটা OpenAI অথবা ChatGPT-তে ক্লডে একটা প্লেস হোল্ডারে আমরা সেখানে লিখতেছি, আমরা একটা ইনপুট দিচ্ছি, সেটার একটা আউটপুট পাচ্ছি টেক্সট বেসড। এটা খুবই বেসিক একটা লেয়ার, বাট এরপরে একটা একটু অ্যাডভান্স হচ্ছে যে আমরা এই জিনিসটাকে, আমরা যেই মডেলটা ইউজ করছি তাকে আমার যেটা আমি চাই সেটার কনটেক্সটগুলো আগে আমি মেমোরিতে বলে দিচ্ছি, যে ওকে আমি এই বিজনেসম্যান কিংবা আমার সম্পর্কে এটা, আমার পরিচয়টা কিংবা এটা, তখন যখন আমি তাকে অলরেডি কনটেক্সটটা মেমোরিতে বলে দিচ্ছি, তারপরে যখন আমি প্রশ্নটা করতেছি তখন আরেকটু বেটার আমি মডেল থেকে অ্যান্সার পাচ্ছি, এটার একটু অ্যাডভান্স। তারপরে আরেকটু আছে যে প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারটা, যেটা সো প্রম্পট ইঞ্জিনিয়ারিং কি, প্রম্পট বলতে কি মানে দ্রুত যেই জিনিসটা পাওয়ার ব্যাপার। তো প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারটাতে চলে আসলে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সুন্দর করে এআইকে বুঝিয়ে গুছিয়ে বলা যে আমি এটা চাই। নিউ ইয়র্কের ইয়ঙ্কার্সে HVAC পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ঙ্কার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477। নিউ ইয়র্কের ইয়ঙ্কার্সে HVAC পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ঙ্কার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477। তো এই ব্যাপারটাকে এখন নতুন মডার্ন যুগে এটা ইনভেন্টেড বাই ক্লড, তারা বলতেছে স্কিল রাইটিং। সো স্কিল রাইটের ব্যাপারটা তারা এটাকে খুবই উঠে আসছে, প্রশ্ন করা জানতে হবে, হ্যাঁ প্রশ্ন করা জানতে হবে, প্রশ্ন করতে হবে, তখন আপনি হয়তো সঠিক উত্তরটা, হ্যাঁ, এবং ওই স্কিলে ডিটেলস থাকবে যে তুমি আসলে কি চাচ্ছ। যেমন আমি আমার কারেন্ট কোম্পানিতে এবং আমার সোহপেতে, আমার স্টার্টআপে আমি আগে, কারণ এই প্রোডাক্টটা তো আমি ডিজাইন করছি, সো আমি স্কিল রাইট করি আগে, যে আমি আসলে কিভাবে তাকে ড্রাইভ করাইতে চাই, মডেলটাকে কিভাবে ড্রাইভ করাইতে চাই, সে কি ধরনের ইয়ে করবে, যে ওকে এই ফাইলটার পরে তুমি এটা ডকুমেন্টেশন লিখে ফেলবা, এই ডকুমেন্টেশনটা লিখলে তুমি কোড লিখে ফেলবা, মেক শিওর তুমি আবার সেই কোডটাকে আবার টেস্ট করবা, আবার তুমি আবার ওভারঅল সিস্টেমটা চেক করবা। আপনার সহপেতে ফিরে যেতে চাচ্ছি, এখানে কি ধরনের মুদ্রা ব্যবস্থা নিয়ে আপনারা কাজ করবেন? ডিজিটাল কারেন্সি। সো আমরা ইউএসএতে অনেক ধরনেরই ডিজিটাল কারেন্সি আছে, আমরা জানি এটাকে ক্রিপ্টোকারেন্সি বলে, বাট ক্রিপ্টোকারেন্সির ব্যাপারটা হচ্ছে যে আমাদের যেহেতু এটা আমরা কারেন্সি হিসাবে ইউজ করব, মানে দৈনন্দিন জীবনে ট্রানজ্যাকশন করার জন্য, তো দৈনন্দিন জীবনে ট্রানজ্যাকশন করার জন্য যেই কারেন্সি, এটার ভলাটিলিটি থাকা যাবে না। অন্যান্য ক্রিপ্টোকারেন্সি যেটা বিটকয়েন বলি কিংবা ইথেরিয়াম বলি, অন্যান্য কারেন্সি, সেটার বাজারে যেই স্টক
প্রাইস যেরকম ওঠানামা করে ওটার ভলাটিলিটি আছে, যে চাহিদা যোগান বিধির মতো ওটার জি, ওঠানামা করে। বাট আমরা যেটা ডিজিটাল কারেন্সি যেটা আমরা করব সেটা হচ্ছে ইউএসডিসি, মানে স্টেবল কয়েন। তো স্টেবল কয়েন ওই চিন্তাটা স্টেবল কয়েন ডিজাইন করা হয়েছে যে এটা ফাস্টার, দ্রুত ট্রানজ্যাকশনের কারণে এটা একটা প্রবলেম সলভ করতেছে। আর একটা বিষয় হচ্ছে যে স্টেবল কয়েন আমার যেটা মনে হয় আমি এটা শিওর না, বাট স্টেবিলিটি ব্যাপারটা থেকে স্টেবল কয়েন, যে এটা মানে স্টেবিলিটি হায়ার। সো একটা ডলারের বিপরীতে একটা স্টেবল কয়েন, একটা স্টেবল কয়েন আমি আপনাকে যদি দিই আপনি আমাকে $1 দিবেন, তো এইভাবে। সো ওই জায়গা থেকে, এবং ইউএস 2025-এ আমাদের ওয়াশিংটন ডিসিতে এখানে একটা অ্যাক্ট পাস হয়, যেটা নাম হচ্ছে জিনিয়াস অ্যাক্ট। এই জিনিয়াস অ্যাক্ট পাস হওয়ার পরে আমার ইউএসএতে এই ডিজিটাল কারেন্সি, স্পেশালি স্টেবল কয়েন, যে পরবর্তী ফিউচার পেমেন্টে এটা একটা বিশাল একটা মানে ভূমিকা রাখবে। এবং এটা প্রত্যেকটা ব্যাংক, চেস ব্যাংক, ব্যাংক অফ আমেরিকা এবং অন্যান্য ইউএস ব্যাংক, তারা এখন এই স্টেবল কয়েনটা অ্যাডপ্ট করা শুরু করছে এবং তারা ইন্টারনালি বানাচ্ছে অলরেডি। পেপাল অলরেডি তারা ইনিশিয়েট করে ফেলছে। এটা কি মানে গ্লোবালি লঞ্চ হবে, না এটা শুধু ইউএস কেন্দ্রিক শুরুতে লঞ্চ হবে? জানা মতে মোস্ট অফ দ্য বড় বড় টেকনোলজি সব ইউএস থেকেই ইনভেন্ট কিংবা ইউএস থেকেই তারা ড্রাইভ করে, কারণ ইউএস ফাইন্যান্সিয়াল পরবর্তীতে এক্সপ্যান্ড হয়। একটু আমি অন্য বিষয়ে ফিরে যেতে চাই। বিষয় হচ্ছে আপনি তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আপনার শুরুটা ছিল, তো এই এআই এর যুগে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের অবস্থাটা কি, এবং শিক্ষার্থীদের আপনি কিভাবে সামনের দিনে এগিয়ে যাওয়ার জন্য কিভাবে পরামর্শ দিবেন? যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে, আইওএস নিয়ে পড়ছে, তাদের আপনি কীভাবে গাইড করতে চান? আচ্ছা, তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারটা তো এটা তো কম্পিউটার সায়েন্সের একটা ব্রাঞ্চ। তো কম্পিউটার সায়েন্স রিলেটেড যে কোনো সাবজেক্টে যারা পড়তেছে, আমি ওভারঅল বলি, সেটা হচ্ছে যে এখন মানে এআই অ্যাডভান্স হওয়ার কারণে প্রত্যেকটা ইনস্টিটিউশনস এবং গভর্নমেন্ট থেকেও এবং ইন্ডাস্ট্রি পর্যায়ে সব জায়গায় সবাই বলতেছে এবং তারা এনকারেজ করতেছে এজেন্ট এবং মডেল ইউজ করে বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করার। সো এই জায়গাতে আর কি স্কুল পর্যায়ে থেকে এটা মানে তারা এনকারেজ করতেছে। সো যারা ব্যাচেলার প্রোগ্রামে কিংবা মাস্টার্স কিংবা যারা মানে ডক্টরেট প্রোগ্রামে আছে, পিএইচডি প্রোগ্রামে, তো তাদের সবাইকেই এখন মানে হাইলি এনফোর্স করা হচ্ছে যে তোমরা এআই ইউজ করো, এআই ইউজ করে তোমরা প্রবলেমটা সলভ করো। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আমি এখনও মনে করি যে ট্র্যাডিশনাল যে আমরা আগে যখন প্রোগ্রামিং করতাম, কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের যেই আমাদের যেই ধারাটা ছিল, আমরা লাইন বাই লাইন লুপ চালাইতাম এবং প্রিন্ট করে করে দেখতাম যে আসলে এই লুপটা কিভাবে চলছে, কোনটার পরে কোনটা, যেটা একদম মানে কোর ইন ডেপথ থেকে বোঝার চেষ্টা করতাম যে একটা সুইচ স্টেটমেন্ট কিংবা একটা ফর লুপ কিংবা একটা হোয়াইল লুপ কীভাবে কাজ করে। তো ওই সময়টাতে আমাদের যেই নলেজ আসতো কিংবা মানে আসছে, এখন আসলে ওই নলেজটা খুবই কম এবং ওই সময়টাও কারোর কাছে নাই। আমরা কোম্পানিতে আমি কাজ করতেছি, কোম্পানি জাস্ট তারা দ্রুত চেষ্টা করতেছে যে কিভাবে আমি সলিউশনটা দেখাতে পারি ইউজিং এআই, রাইট? তো বাট আমি পার্সোনালি এনকারেজ করবো, এখন আমি মনে করি যে কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, এটা করতে হবে। ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে তাদেরকে কোর এই ইনডেপথ নলেজ যদি না থাকে, তাহলে এআই অনেক সময় আমাদেরকে, অনেক মডেলই আমরা ইউজ করতেছি, এআই অনেক সময় দেখা যাচ্ছে। আমার কিছুদিন আগের একটা প্রজেক্টে আমি দেখলাম যে আমি ক্লড ইউজ করতেছিলাম, সে আমাকে মক কিছু ইউনিট টেস্ট লিখে ইউনিট টেস্টটা পাস করাই দিল, কিন্তু এটা আসলে আমি এক্সপেক্ট করতেছিলাম না। তো তারা আর কি মানে মডেলগুলো এমনভাবে বানাইছে যাতে করে এনিহাউ এই ডেভেলপার প্রোগ্রামারদের সলিউশন তৈরি হয়ে যায়। পরবর্তীতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে আরও ইম্পর্টেন্ট টপিক আছে, যেমন ডিজাইন, অ্যানালাইসিস, রিলায়েবিলিটি, হ্যাঁ, এই ব্যাপারগুলো। তারপরে যারা ব্যাচেলার প্রোগ্রাম যে মাস্টার্স এসে তাদের তো এই বিভিন্ন রকম হ্যান্ডস অন অ্যাসাইনমেন্ট, তারপরে টিম মেকিং, লিডারশিপ, তার প্রেজেন্টেশন, এগুলো তো প্রজেক্ট মেকিং সেটা। আর সব শেষে আমি একটা কথা বলতে চাই যে নেটওয়ার্কিং ইজ দ্য বিগেস্ট থিং ইন লাইফ। তো যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়তেছে, তারপর কি, হোয়াট ইজ নেক্সট,
তারা অবশ্যই ক্যারিয়ারে যাইতে চায়, রাইট? সো ক্যারিয়ারে যাওয়ার জন্য লেটসে একটা ছেলে সান হোজে স্টেট ইউনিভার্সিটিতে পড়ে, সান হোজে স্টেট ইউনিভার্সিটি অথবা সান ডিয়েগো স্টেট ইউনিভার্সিটি, ওটা ক্লোজ টু বে এরিয়া, সান ফ্রান্সিসকো বে এরিয়া। অ্যান্ড সান ফ্রান্সিসকো বে এরিয়াতে সব স্টার্ট আপ কোম্পানি এবং বিগ কোম্পানিও আছে, এনভিডিয়া থেকে শুরু করে অন্যান্য কোম্পানি আছে। সো আমাদের নিউ ইয়র্কের এই স্টোনি ব্রুকের আশেপাশে এইরকম কোনো এনভায়রনমেন্ট নাই। সো এনভায়রনমেন্টটাও অনেকটা ম্যাটার, বিশাল ম্যাটার, অনেকটা না আমি বলবো বিশাল ম্যাটার। তুমি কাদের সাথে ঘুরতেছো, তুমি কোন এলাকায় বসবাস করতেছো। সো ওদের অপরচুনিটি, আমাদের বাংলাদেশি স্টুডেন্টরা আমি প্রায় এইটা শুনি যে তারা বলে আমি এত নাম্বার র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে পড়ি, কিংবা ওই ইউনিভার্সিটির র্যাঙ্ক এত, কিংবা এটা সেটা, এই ধরনের আমি দেখছি। ইভেন আমার নিজের ছোট বোনও, সে একটা এখানকার একটা বড় ফ্ল্যাগশিপ ইউনিভার্সিটিতে মেইনে সে পিএইচডি করতেছে, কম্পিউটার অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো আমার যে ব্যাপারটা আমি বলবো যে আমার কাছে মনে হয়েছে র্যাঙ্কিং ইউনিভার্সিটির থেকেও তোমার যেমন স্টোনি ব্রুক ইউনিভার্সিটির র্যাঙ্কিং সান হোজে ইউনিভার্সিটির র্যাঙ্কিং থেকে অনেক হায়ার। কিন্তু সান হোজে ইউনিভার্সিটির ইভেন 2021, 2, 3 এটার যদি স্ট্যাটিস্টিক্স দেখা যায়, প্রত্যেকটা ব্যাচেলর স্টুডেন্ট তারা 2-3টা করে জব অফার ছিল তাদের, যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিংবা কম্পিউটার ইঞ্জিনিয়ার ছিল, তারা মাল্টিপল অফার পাইছে। অমিত বিশ্বাস, আমরা প্রোগ্রামের শেষ দিকে চলে এসেছি। একটু বাংলাদেশি স্টুডেন্টদের জন্য ধীরে ধীরে যুক্তরাষ্ট্রেও অনেক কঠিন হয়ে হচ্ছে। তো আপনি তাদের কী ধরনের পরামর্শ দিবেন, কিভাবে তারা নিজেদের প্রস্তুত করবে? যখন বিশ্ব হয়ে গেছে আসলে খুবই ছোট, আপনি দেশে থেকেও এই টেক দুনিয়ার সাথে কানেক্টিভিটি তৈরি করতে পারেন। কেউ যদি নিজে ঘরে বসে প্রিপারেশন নিতে চায় ইউটিউব থেকে, মানে আমি তো মনে করি আমি নিজে ইউটিউব থেকে অনেক কিছু শিখছি। সো ইউটিউব থেকে তারা ইনফরমেশন নিতে পারবে। আরেকটা বিষয় হচ্ছে যে কমিউনিকেশনের ব্যাপারটা। তো আবারও চলে আসি, যদি কেউ বাংলাদেশ থেকে ইউএসএতে আসতে চায় তো তাদের জন্য তারা হয়তো ফান্ডিং খুঁজবে। তো ফান্ডিং খোঁজার ব্যাপারটা নিয়ে একটু যদি বলি, তাহলে যদিও আমি ব্যাচেলার প্রোগ্রামে এসেছিলাম, বাট যারা ব্যাচেলার শেষ করে মাস্টার্স পিএইচডির জন্য আসে, এটা এই বিষয়গুলো নিয়ে যারা চর্চা করতেছে তারা এই ব্যাপারটা জানে। বাট তবুও আরেকবার বলি, সেটা হচ্ছে যে ফান্ডিংয়ের ব্যাপারটা হচ্ছে তোমার প্রোফাইলটা তুমি বিভিন্ন প্রফেসরকে দেখাবা, প্রফেসরের কাছে রিচ আউট করবা। দ্য মোর ইউ রিচ আউট, the more possibilities to get the interview from that particular professor or that university, এবং সেখানে তুমি প্রফেসরের সাথে মিটিং হইলে তোমার প্রফেসর তোমার প্রোফাইলে যদি ভালো লাগে, সে হয়তো তোমাকে একটা অ্যাসাইনমেন্ট দিবে। সেই অ্যাসাইনমেন্টটা তুমি সঠিকভাবে কমপ্লিট করতে পারলে প্রফেসর তোমাকে দেবে। বাট প্রফেসরের কাছ থেকে ইমেল পাওয়ার ব্যাপারটা খুবই মানে একটু টাইম কনজিউমিং বলা চলে। তো এখানে অনেক করতে হবে। আর এছাড়া অন্যান্য ইনফরমেশনের জন্য আমি মনে করি যে ইউনিভার্সিটির ওয়েবসাইটে সব দেওয়া আছে। কেউ যদি এতটুকু পরিমাণ থাকে, যে ব্রাউজিং অ্যাবিলিটি থাকে ইন্টারনেটে, যে ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাবে, এখানে গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট কোঅর্ডিনেটর থাকে, এবং তাকে সুন্দর করে ইমেল, এখন আগের মতো ম্যানুয়ালিও লিখতে হবে না। আমি গ্র্যাজুয়েট কোঅর্ডিনেটর ইমেলটা দিয়ে আমি যদি বলি, এখানে আমি প্রম্পট করি যে আমি এই ইউনিভার্সিটিতে আমি এই সাবজেক্টে পড়তে আগ্রহী, তোমার ইউনিভার্সিটিতে কোনো ফান্ডিং অপরচুনিটি কিংবা তোমার ইউনিভার্সিটিতে কোনো রকম স্কলারশিপ অপরচুনিটি আছে কি না, এবং আমার প্রোফাইল এটা, আমার জিআরই অথবা টোফেল অথবা আইএলটিএস স্কোর এটা, আমি এই ইউনিভার্সিটিতে থেকে পড়েছি, এবং আই রিড দ্য এন্টায়ার ওয়েবসাইটস অর স্টাডিড অ্যাবাউট দ্য প্রোগ্রাম ওয়েবসাইট, আই এম সুপার ইন্টারেস্টেড। হয়তো ইট কুড বি বিগ, মানে কি বলবো, যে ক্যারিয়ার অ্যাডভান্টেজ কিংবা ফ্যান্টাস্টিক পিরিয়ড অফ মাই ক্যারিয়ার, যে আমি যদি এরকম একটা ইউনিভার্সিটিতে চান্স পাই। দর্শক, প্রবাসীর কথার আগামী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন সবাই। নিউ ইয়র্কের ইয়ঙ্কার্সে এইচভিএসি পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ঙ্কার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477।
নিউ ইয়র্কের ইয়ংকার্সে এইচভিএসি পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ংকার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477।